অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি। এই যুগের দামোদর শেঠরা হন কিংবা আমার আপনার মতো সাধারণ মানুষ, খাওয়ার পাতে যদি আর একটু বেশি পাই মন্দ লাগে না, কিন্তু বয়স 35 ছুঁলেই ডাক্তারের নিদান, গিন্নির নজরদারি, মেনু বোর্ডে একেবারে লকআউট। কোলেস্টেরলের ভয়ে একে একে উধাও ডিমের কুসুম, ঘি, মাখন, রবিবারের মাটন। তাদের এবার অভয় দিচ্ছে মার্কিন সরকারের সংস্থা। তাদের রিপোর্ট বলছে খাবারের কোলেস্টেরলের সঙ্গে রক্তের কোলেস্টেরলের কোনো সম্পর্ক নেই। কিছুদিন আগেই মোবাইল থেকে ক্যান্সার কিংবা পাউরুটি থেকে থাইরয়েডের রিপোর্ট এবিপি আনন্দে দেখে এই কয়েক সপ্তাহ আগে যারা ভয় পেয়েছেন, এই মার্কিন রিপোর্ট তাদের কি ভরসা যোগাবে? বিশিষ্ট চিকিৎসকরা কি বলছেন দেখাবো, কিন্তু তার আগে দেখব কি বলছে এই রিপোর্ট। কুসুমের প্রতি ভালোবাসার সামনে আর কাঁটা হয়ে দাঁড়াবে না কোলেস্টেরল। হ্যাঁ, সানডে হোক বা মানডে, এবার রোজ খেতে পারেন আন্ডে, একেবারে নিশ্চিন্তে। রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ার ভয় দূরে সরিয়ে রেখেই। কারণ মার্কিন সরকারের সংস্থা ডায়েটারি গাইডলাইন্স অ্যাডভাইজারি কমিটি তাদের 2015 সালের রিপোর্টে পরিষ্কার জানিয়ে দিয়েছে, কোলেস্টেরল যুক্ত খাবার খাওয়ার সঙ্গে রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ার কোনো সম্পর্কই নেই। এতদিন ধরে একরকম ভাবে একটা ধারণা চলে এসছে, তো কাজেই এটা ওভারনাইট যে এটা খুব চেঞ্জ হয়ে যাবে সেটা আশা করা ভুল। কিন্তু ডেফিনেটলি আমরা আগে যে অত কড়াকড়ি আমরা বলতাম, ডায়েটিশিয়ানরা বলতেন যে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এখন হয়তো অত কড়াকড়ির আর দরকার নেই। ডায়েটিশিয়ানরা বলছেন এই রিপোর্ট মানুষের খাবার টেবিলের চেহারাটাই বদলে দিতে পারে। কারণ এতদিন প্রচলিত ধারণাই ছিল বয়স 40 পেরিয়েছে, তাহলে ডিমের কুসুম, মাখন, চিজ খাওয়া কমাতে হবে, কারণ এসব খেলেই রক্তে বাড়বে কোলেস্টেরলের মাত্রা। তা থেকে তৈরি হতে পারে হৃদরোগের আশঙ্কা। এই ধারণার জন্ম ডায়েটারি গাইডলাইন্স অ্যাডভাইজারি কমিটির 2010 সালের রিপোর্ট থেকে, যেখানে বলা হয় প্রতিদিন 300 মিলিগ্রামের বেশি কোলেস্টেরল মানুষের শরীরে যাওয়া উচিত নয়। এরপরই বহু চিকিৎসক ডিম, মাখন, চিজ বা রেড মিট খেতে নিষেধ করে দেন। কিন্তু 2015 সালে ডায়েটারি গাইডলাইন্স অ্যাডভাইজারি কমিটি যে 572 পাতার রিপোর্ট দিয়েছে, তাতে স্পষ্টই স্বীকার করে নেওয়া হয়েছে যে তাদের একটা ভুল হয়েছিল। পরীক্ষা নিরীক্ষার ফল বলছে যে কোলেস্টেরল যুক্ত খাবার খাওয়ার সঙ্গে রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ার কোনো সম্পর্ক নেই। কোলেস্টেরল যুক্ত খাবার খেলে সেই কোলেস্টেরল আমাদের শরীরেই থেকে যায়, এমনটা ভাবারও কোনো কারণ নেই। আমাদের রক্তে থাকা কোলেস্টেরলের 85 থেকে 88% তৈরি হয় যকৃৎ থেকে। খাবার থেকে রক্তে মেশে মাত্র 12 থেকে 15% কোলেস্টেরল। তো এদের নতুন গাইডলাইন্স অনুযায়ী কোনো সম্পর্ক নেই, কারণ এরা বলছে যে লিভার ম্যাক্সিমাম কোলেস্টেরলটা তৈরি করে। সুতরাং আমরা যদি কোলেস্টেরল না খাই, মানে ফ্যাট না খাই, তাহলে লিভারকে আরও বেশি কাজ করতে হচ্ছে। সুতরাং আমরা ধরুন অ্যাকর্ডিং টু দেয়ার ক্যালকুলেশন 90% অফ দ্য কোলেস্টেরল যেটা বডির দরকার, শরীরের দরকার, সেটা ইজ মেড আপ বাই দ্য লিভার। আমরা খেয়ে অনলি 10% হয়তো কন্ট্রিবিউট করছি সেটাই। অনেকে ভাবতে পারেন মার্কিন সরকারের এক কমিটির রিপোর্টে এত ভরসা করব কেন। সেক্ষেত্রে বলে রাখা ভালো, ডায়েটারি গাইডলাইন্স অ্যাডভাইজারি কমিটিকে আর 10টা স্বাস্থ্য সংক্রান্ত সংস্থার সঙ্গে মিলিয়ে ফেলবেন না। কারণ মার্কিন সরকারের এই কমিটির রিপোর্টের দিকে শুধু আমেরিকা নয়, গোটা বিশ্ব তাকিয়ে থাকে। সহজ কথায় বললে এদের কাজ 2 বছর বা তার বেশি বয়সীদের জন্য আলাদা আলাদা করে পুষ্টিকর খাদ্য তালিকা সুপারিশ করা, যাতে তারা রোগভোগ ছাড়া সুস্থভাবে জীবনযাপন করতে পারে। এজন্য প্রত্যেক 5 বছর অন্তর তারা রিপোর্ট দেয়। আমেরিকার বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত সংস্থা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলিও এই রিপোর্টের ওপর ভরসা করে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য এবং পুষ্টি নীতি কি হবে, বিভিন্ন রোগ প্রতিরোধ অভিযান কিভাবে চালানো হবে, তাও ঠিক হয় এই রিপোর্টের ওপর ভিত্তি করেই। এহেন ডায়েটারি গাইডলাইন্স অ্যাডভাইজারি কমিটির রিপোর্টের পর অন্তত ডিম, মাখন বা চিজের দিকে আর চোখে তাকানোর কোনো কারণ নেই। ইচ্ছে করছে খেয়ে নিন। এবিপি আনন্দ। ডক্টর দীপেন্দ্র কুমার সরকারের কাছে যাব। ডক্টর সরকার, পৃথিবী কি তবে পাল্টালো? এই জন্য আপনাকে জিজ্ঞেস করছি যে 1970 সাল থেকে এই 2016 সাল অবধি, মানে 46 বছর, প্রায় অর্ধ শতাব্দী ধরে যে বিশ্বাসটা আঁকড়ে সবাই চলতেন, সেইটা কি এবার ছেড়ে নিশ্চিন্তে ঘি, মাখন, রেড মিট এবং ডিমের কুসুম খাওয়া যাবে? এটা এই স্টাডিটা একটা মেজর প্যারাডাইম শিফট। বেশ মেজর প্যারাডাইম শিফট এই কারণে, যদি আমরা এমনি জাস্ট ফিজিওলজিটা স্টাডি করি, আমরা যে খাবারটা খাই তারপরে ইন্টেস্টিনালের কিছু রিসেপ্টরের মধ্যে দিয়ে সেই কোলেস্টেরলটা বডিতে ঢোকে, তারপর সেটা প্রসেসড হয়, তারপর এটা লিমফ্যাটিক্স দিয়ে লিভারে যায়। মাঝখানে অনেক ব্যারিয়ার আছে, রিসেপ্টর ব্যারিয়ার আছে, লিভারের ব্যারিয়ার আছে,
কাইলোমাইক্রন যখন লিমফ্যাটিক্সের মধ্যে দিয়ে তার মধ্যে ব্যারিয়ার আছে। সুতরাং ফিজিওলজিক্যালিও যদি দেখি, আমরা যে ডায়েটারি কোলেস্টেরলটা খাই সেটা সঙ্গে সঙ্গে গিয়ে বডিতে ব্লাডে কোলেস্টেরলটা বাড়িয়ে দেয়, এই ধারণাটা সম্পূর্ণ ভ্রান্ত। তবে হ্যাঁ, কিছু কিছু যদি আমাদের যেন বেরিয়ে বাউন্ডারিতে যদি লিক থাকে তাহলে তো বাড়তেই পারে, দ্যাট ইজ কমপ্লিটলি। এখানে একটা সাধারণ মানুষের প্রশ্ন বলি, সেটা হচ্ছে যারা এই রিপোর্টে এখনো পর্যন্ত কনভিন্স নন, একেবারে সাধারণ মানুষ, তাদের একটা প্রশ্ন থাকে যে যদি মিষ্টি খেলে, চিনি খেলে রক্তে সুগারের পরিমাণ বাড়ে, তাহলে কেন কোলেস্টেরল যুক্ত খাবার খেলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বাড়বে না? চিনি বা যে কোনো শর্করা বা সুগার জাতীয় জিনিসের অ্যাবজর্পটিভ মেকানিজমটাই ফিজিওলজিক্যালি ডিফারেন্ট। ওকে। আর কোলেস্টেরলের অ্যাবজর্পটিভ মেকানিজমটা কমপ্লিটলি ডিফারেন্ট। চিনিটা কিন্তু ডাইরেক্টলি ইন্টেস্টিন দিয়ে ব্লাডে ঢোকে, কোলেস্টেরল কিন্তু ডাইরেক্টলি ব্লাডে ঢোকে না, ওটা লিমফ্যাটিক্সের মধ্যে দিয়ে কাইলোমাইক্রন ফর্মে লিভারে যায়, সেখানে ওটা প্রসেসড হয়। এবং লিভার একটা সেন্ট্রাল রেগুলেটরের মতো, যদি দেখতে পায় যে আমার বডিতে অলরেডি কোলেস্টেরল খুব বেশি, সে কিন্তু অ্যাবসর্পশনটাকে লিমিট করে দেয়। কিভাবে না, সে সঙ্গে সঙ্গে গলব্লাডারকে বা লিভারের বাইলকে বলে আপনি কম বেরোন, সুতরাং সঙ্গে সঙ্গে কোলেস্টেরল অ্যাবজর্পশনটা কমতে শুরু করবে, অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। কয়েক শতাংশ লোক আছে যাদের কিন্তু এই অ্যাবজর্পটিভ রিসেপ্টরে ডিফেক্ট থাকে, দ্যাটস আ জেনেটিক ডিফেক্ট, তাদের জন্ম থেকে কোলেস্টেরল অ্যাবজর্পশনের প্যাটার্নটা ডিফারেন্ট। কিন্তু বাই অ্যান্ড লার্জ আপনার বা আমার বা এখানে যারা বসে আছেন তাদের অ্যাবজর্পটিভ মেকানিজমটা এত পলকা নয় যে আপনি কোলেস্টেরল খাবেন আর সঙ্গে সঙ্গে উঠে যাবে। আপনি আমার বাঁচালেন, তার কারণ এটা আমার স্ত্রীর প্রশ্ন ছিল, এইটাও কনভিন্সড হলে আমার বাড়ির দরজাটা আমার জন্য ডিমের কুসুম এবং রেড মিটের জন্য খুলবে। আমি শুধু নয়, অনেকেই আশ্বস্ত এবং একই রকম আশ্বস্ত হচ্ছেন বহু সাধারণ মানুষ, নানা পেশায় হয়তো আছেন, কিন্তু ওই 35 পার হই যাদের মেনু কার্ডে লকআউট নোটিশ ঝুলেছে। তার কারণ ডাক্তারবাবুদের সতর্কবাণী কিংবা এই 1970 সাল থেকে মেনে চলা কনভেনশন এবং মাইন্ডসেট। না জানি কতদিন কুসুম শুদ্ধ ডিম খাননি, ইচ্ছে আছে 16 আনা, কিন্তু বয়স বাড়ছে, সেই সঙ্গে রক্তে বেড়েছে কোলেস্টেরল। অগত্যা ডাক্তারের প্রেসক্রিপশন মেনে প্রিন্স আনোয়ার শাহ রোডের পার্থ সরকারের পাতে খাবার কম, কড়াকড়ি বেশি। খাওয়ার থেকে না খাওয়ার তালিকা হয়ে উঠেছিল দীর্ঘ। ঠিক এই সময় মার্কিন সরকারের সংস্থা ডায়েটারি গাইডলাইন্স অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট যেন তাকে আবার স্বাধীনতার স্বাদ পাইয়ে দিয়েছে। কারণ এই রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে কোলেস্টেরল যুক্ত খাবার খাওয়ার সঙ্গে রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ার কোনো সম্পর্কই নেই। খাওয়ার লিস্টের পরিমাণ খুব কমে গেছে, না খাওয়ার লিস্ট বেড়ে গেছে। এইরকম একটা খবর পাওয়ার পরে মনে হচ্ছে আমি স্বাধীন হয়ে গেছি, এখন মনে হচ্ছে যা সব কিছু খেতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন রক্তে কোলেস্টেরল বেড়েছে মানে সব খাবারই নিষেধ, সেই দিন চলে গিয়েছে। এই নতুন যে স্টাডিগুলো হচ্ছে এটাই প্রুফ করে দিচ্ছে যে একটা কোনো পার্টিকুলার নিউট্রিয়েন্ট নিয়ে এত বেশি কনসার্ন দেখিয়ে সেটাকে কমপ্লিটলি আউট না করে জিনিসগুলোকে ব্যালেন্স করে খাওয়া। এই পরামর্শ শুনে নেতাজি নগরের বাসিন্দা তাপসী দাশগুপ্ত বেশ স্বস্তিতে। এই তেল খাওয়া যাবে না, তেল খাওয়া যাবে না, কিংবা ডিম খেলেও ডিমের সাদা কুসুম খাওয়া যাবে না, রেড মিট ছোঁয়া যাবে না, চিকেন সপ্তাহে একদিন, মানে ডিপ ফ্রাই একদমই না। খুবই আমাদের খেয়াল রাখতে, কিন্তু যা আমরা যে পরিবারে আর কি সবসময় তো খেয়াল রাখা সম্ভব হয়ে ওঠে না। চিকিৎসকরা অবশ্য সতর্ক করে দিয়ে বলছেন সব বিধিনিষেধ উপেক্ষা করে বসবেন না। কোলেস্ট্রল ইনটেক যেটা খাবারে সেইটা অপরিমিত চলবে না, কিন্তু চলতে পারে ইন মডারেশন, যে খেলেই খারাপ হয়ে যাবে সেরকম নয়। তবে ভোজন রসিক বাঙালি কি আর অত শোনে? তারা তো রিপোর্ট দেখেই আপ্লুত। যেমন যাদবপুরের বাসিন্দা এই দম্পতি স্বাদ বদলাতে ছুটির দিনটা রেস্তোরাঁয় খেতেই পছন্দ করেন, তবে এতদিন সেখানেও মাথায় রাখতে হতো ডাক্তারের বিধিনিষেধ। মার্কিন সংস্থা রিপোর্ট দেখার পর সেই চিন্তা অনেকটাই কমেছে। সুদিং, খুবই সুদিং, এই নিউজটা খুব সুদিং, সমস্ত কিছুই কন্ট্রোলে রাখা উচিত। পামেলার স্বামী মৈনাকও এই রিপোর্ট দেখে খুশি, অন্তত বিধিনিষেধ তো একটু কমবে। রেস্ট্রিকশন খানিকটা হলেও কমলো, ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট নিজেদেরকেও কন্ট্রোল করে খেতে হবে। মৈনাক পামেলা একা নন, শহরে এরকম বহু মানুষ রয়েছেন যারা ইন্টারনেট ঘেটে ঘেটে মার্কিন সংস্থার রিপোর্ট পড়ছেন। এ তো নেহাত একটা রিপোর্ট নয়, যেন খাবার পাতে স্বাধীনতার বার্তা। এবার থেকে আর ঘ্রাণে অর্ধভোজন নয়, একেবারে পেট পুড়ে পূর্ণ ভোজন। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।
ডক্টর কুণাল সরকারের কাছে আসবো। ডক্টর সরকার, এক হচ্ছে খাওয়ার অনুমতি মানে নিঃসন্দেহে বেশি খাওয়ার অনুমতি নয়, কিন্তু এই যে ধরুন আমেরিকান হেলথ অ্যাসোসিয়েশন বা আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি যারা বলছে যে এই হার্টের কোলেস্টেরল জমার সঙ্গে খাবারের কোলেস্টেরলের সম্পর্ক নেই, এটা তো একদিক থেকে মধ্যবিত্ত স্বস্তির নিঃশ্বাস নাকি? সুমন, আমি অতটা এখনই বলবো না। আচ্ছা। কারণ আমার মনে হয় আজকের অনুষ্ঠানটা কিছুটা শ্রীজাতর কথা মনে করে করা হয়েছে। শ্রীজাত ইউএসএতে গিয়ে কি কি খাবে তার একটা বিরাট চেক লিস্টও করেছে, এই নিয়ে কথা হচ্ছিল। তো আমি শ্রীজাতকেও বারণ করবো এক্ষুনি অতটা লম্পঝম্প না করতে। তো আমি তোমাকে জাস্ট একটু পরিপ্রেক্ষিতটা একটু সংক্ষেপে আলোচনা করি যে আমার থেকে তুমি অনেক বেশি ভালো জানবে যে জীবনে হয়তো কোনোটাই রাজনীতির ঊর্ধ্বে নয়। সুতরাং there is a very strong political background to what is happening today. দুটো লবির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে, একটা যুযুধান যুদ্ধ চলছে, এবং এই লবিটা শুধু কোলেস্ট্রল অ্যান্ড অ্যান্টি কোলেস্ট্রল পার্টিরা এর মধ্যে যুক্ত নয়। অ্যাকচুয়াল যে যুদ্ধটা জবনিকার অন্তরালে বর্তমানে চলছে সেটা হচ্ছে স্ট্যাটিন অ্যান্ড অ্যান্টি স্ট্যাটিনের লড়াই। এই স্ট্যাটিন ঘটনাটা কি? স্ট্যাটিন হচ্ছে একটা ওষুধ যেটা আমরা ব্যবহার করি কোলেস্ট্রলটা কমানোর জন্য, এবং সারা পৃথিবীর স্ট্যাটিন যে মাত্রায় বিক্রি হয় সেটা বোধহয় ভারতবর্ষের হেলথ বাজেটেরও খানিকটা বেশি। একদম। তো এই যে বিতর্কগুলো আজকে শুরু হয়েছিল, অল্প একটা দুটো কথায় বলি যে কোলেস্ট্রল সাংঘাতিক খারাপ, ফ্র্যাঙ্কেস্টাইন ড্রাকুলার মতো জিনিস একটু বেশি হলেই ওষুধ খাও, সে প্রায় বাচ্চাদেরও স্ট্যাটিন খাওয়ানো শুরু হলো, ভিটামিন খাওয়ানোর মতো এইভাবে শুরু হলো, এবং ধীরে ধীরে এটা বাড়তে বাড়তে কোলেস্ট্রল নর্মাল থাকলেও লোকেরা খেতে শুরু করলো। কোটি কোটি ডলারের পৃথিবী জুড়ে ব্যবসা, কোটি কোটি ডলার, ইট ইজ অলমোস্ট মোর দ্যান $100 বিলিয়ন ইন বিজনেস, ইত্যাদি ইত্যাদি এইখানে রয়েছে। কিন্তু একটা বিক্ষোভের আওয়াজ সবসময় পিছনে ছিল, একটা অ্যান্টি স্ট্যাটিন লবি ছিল যারা বলতো যে আমরা এই কোলেস্ট্রলকে একটা ভিলেনের আকার আকৃতি দিয়ে আমরা হয়তো ভুল করছি, কারণ আমাদের হরমোনাল মলিকিউলের মধ্যে কোলেস্ট্রল আছে, সেলের মধ্যে কোলেস্ট্রল আছে, আমরা একটু এটাকে নিয়ে আর একটু গবেষণা করি। কোলেস্ট্রল আত্মপ্রকাশ করে যে বছর, কোন বছর জানেন? যে বছর রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান 1913 সালে। কাছাকাছি কোলেস্ট্রল তার স্বমহিমায় আত্মপ্রকাশ করে, এবং এখনো অবধি এই যে আমরা বলি কোলেস্ট্রল খেলে ভালো না খেলে খারাপ, আমরা কি কেউ সেই পাথওয়েগুলো ম্যাপ করেছি? কোলেস্ট্রল যেটা দীপ্তেন্দ্র বলছিলেন শরীরে ঢুকলো এইভাবে গেল, আমরা সাধারণত কি করি? আমাদের সমস্ত চিকিৎসকদের ধারণাগুলো হচ্ছে, সংক্ষেপে বলি, ট্রায়াল বেসড। ধরে নিন 100 জন এদিকে আছে যে কোলেস্ট্রল খায় না, 100 জন এদিকে আছে যে কোলেস্ট্রল খায়, এবার তাদের নাড়ি নক্ষত্র আমরা হয়তো 10 বছর বাদে অ্যানালাইজ করব, স্ট্যাটিস্টিশিয়ানরা নিয়ে বসবে, এবং যতটা আমরা কোলেস্ট্রল নিয়ে বিতর্ক করব ততটা বিতর্ক করব স্ট্যাটিস্টিক্স নিয়ে। কিভাবে মেপেছিলাম, মাপাটা ঠিক হয়েছে কিনা, ইঞ্চি না ফুটে, কিলোগ্রামে না মিলিগ্রামে, স্ট্যাটিস্টিক্যালি এটা সিগনিফিকেন্ট কি সিগনিফিকেন্ট না। সুতরাং এর মধ্যে একটা সাংঘাতিক তৈলাধার কি পাত্র না পাত্রাধার কি তৈল, এই তর্ক চলতেই থাকবে। সুতরাং সংক্ষেপে বলতে গেলে এখন যে উত্তাপটা, এই উত্তাপটা 1 বছর ধরে চলছে, ফেব্রুয়ারি 2015-তে এটা এসেছে, এবং নানান রিপোর্টের মধ্যে আমি একটাই সতর্কতা বলবো যে এটাকে কিন্তু আমরা এখনো গাইডলাইন্স বলে মনে করতে পারি না। আচ্ছা, এটা আমাদের একটা সতর্কতামূলক বাণী, একটা সতর্কতা বলতে পারি, প্রিকশনারি। আমেরিকানরা একটা কথা ইউজ করে, এটাকে বলে নিউট্রিয়েন্ট অফ কনসার্ন। তারা এখনো অবধি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে কোলেস্টেরল ইজ নট আ নিউট্রিয়েন্ট অফ কনসার্ন। সুতরাং সে একটা বন্দুক ধরে AK-47 হাতে টেররিস্ট, সে হয়তো সেরকম নয়। তারা বলেছিলেন যে 2015 শেষাশেষি একটা বিস্তারিত গাইডলাইন্স আসবে, সে গাইডলাইন্স কিন্তু এখনো সেই গাইডলাইন্স কিন্তু আসেনি। সুতরাং আমরা ডাক্তার, প্রফেশনাল যে হই না কেন, সিজাত যতই স্টেক খেতে ভালোবাসুক না কেন, আমি আজকে একটা কথাই বলবো যে এখনো আমরা হয়তো from it is somewhere between phobia and overreaction, যে আমরা মাঝখানে একটু সতর্কতা রাখি। এবং আরেকটা যেটা আমি অনুরোধ, সাধারণভাবে যেখানে বেশি কোলেস্টেরল যে খাবারে, সেই খাবারে বেশি ফ্যাটও থাকে। নিশ্চয়ই,
কারণ আলটিমেটলি যুদ্ধটা কোথায়? আলটিমেটলি যুদ্ধটা, দ্য ওয়ার ইজ নট অন কোলেস্ট্রল, দ্য ওয়ার ইজ অন ক্যালোরিজ। হ্যাঁ, তো আমরা ততটাই আমরা খাবো যতটা আমরা কিনা খরচা করতে পারি, আমাদের ওয়েট ইনক্রিজটা আমরা প্রিভেন্ট করব। সুগার নিয়ে যে আলোচনাটা হবে আজকে, সুগার হচ্ছে আমাদের সমস্ত খাওয়া দাওয়ারের মধ্যে সুগার হচ্ছে একমাত্র জিনিস, মনে রাখবেন যে আমরা যেরকম পকেটে পয়সা রাখি সেরকম আমাদের শরীর সুগারকে রাখে। দ্য বডি ডাজ নট ওয়েস্ট সুগার। এক তিল সুগার বেশি হলে সেটাকে জমিয়ে রেখে দেবে। প্রোটিন এক্সক্রিটেড হয়, কোলেস্ট্রল এক্সক্রিটেড হয়, সুগার কিন্তু এক্সক্রিটেড হয় না। সুতরাং আমরা ক্যালোরি সম্বন্ধে সচেতন হই, আমরা ওয়েট সম্বন্ধে সচেতন হই, আমরা এক্সারসাইজ সম্বন্ধে সচেতন হই। তবে একথাটা সার্বিকভাবে নিশ্চয়ই সত্যি যে হয়তো আমরা কোলেস্ট্রল নিয়ে একটু মাত্রাধিক ভয় পেয়েছিলাম। হ্যাঁ, কিন্তু এই যে কোলেস্ট্রলটা ততটা বড় ইভেল নয়, ততটা বড় ইভেল না, কিন্তু কোলেস্ট্রল খারাপ নয় বলি আমরা একেবারে সঙ্গে সঙ্গে 4টে ডিমের অমলেট খেতে শুরু করলাম। তাতে কি হলো যে আমি খরচা করি সারাদিনে 1000 ক্যালোরি, আমি ইনটেক করছি 3500 ক্যালোরি, তো এই 2000 ক্যালোরি তো আমি সমাধিস্থ হয়ে খরচা করতে পারবো না। কোথাও না কোথাও সমস্যার জন্ম দেবে। হ্যাঁ, কোথাও না কোথাও তো শরীরে দেখা দেবে। সুতরাং ইয়েস, কোলেস্ট্রল নিয়ে হয়তো আমরা বাড়াবাড়ি করেছি, হয়তো সেটা ইন্ডাস্ট্রি স্পন্সর, হয়তো ইট ইজ আ প্রোডাক্ট অফ ডিফেক্টিভ রিসার্চ। তবুও খাওয়া দাওয়ার মধ্যে একটা পরিমিতি বোধ আমাদের আনতে হবে। এবং একটা কথা বলবো যে একটু মেপে খাওয়া দাওয়া করবেন, পকেটের পক্ষে ভালো, শরীরের পক্ষে ভালো। শ্রীজাত, এই নিয়মের বাঁধনটা অর্থাৎ যেভাবে আমরা ভেবেছিলাম যে একেবারে বাঁধন ঘুচে গেল, সেরকম ঘুচলো না, কিন্তু এটা ঠিক যে মানে তাহলে শ্রীজাতর মুখে সেই তৃপ্তির হাসিটা আমরা পাবো, মানে ডিনারটা এক্স্যাক্টলি খুব খুশি, চিরতার জল খাওয়া নয়, মানে একটু তৃপ্তির হাসি সহ ডিনার ব্যালেন্স শেষ করা যাবে। খুব তরতাজা দুঃখের দিনে তোমাদের এই অনুষ্ঠানটা আমার জীবনে আলো নিয়ে এসছে। তার কারণ আজ সারাদিন আমি ঘরের পর্দা টেনে একলা শুয়েছিলাম। আমার বলতে কোনো অসুবিধা নেই, আজ সকালেই আমার ব্লাড রিপোর্টস এসেছে এবং সেগুলো খুব ভালো নয় মোটেই। এবং তাতে যে বন্ধনে আমাকে আবদ্ধ করা হয়েছে, এমনি মাস দুয়েক আগেই আমি একটা 40 পেরিয়েছি বলে একটা কিছু করেছিলাম, তাতে দেখলাম যে সব খারাপ কিছু আছে। এবং যেহেতু আমি এই সামনে বেশ কিছুদিন মার্কিন মুলুকে থাকবো, তারপরে এই বছরই আবার বেশ কিছুদিন আমি ইউরোপে থাকবো, ফলে আমি ভাবছিলাম যে ওই জমিয়ে রাখি, ওই সময়টা ভালো মন্দ খাবো। এবার আমি দেখলাম যে আমার শ্যামও গেল, কুলো গেল, কিছুই রইল না। এবং তারপরে নাকি আমাকে ডাক্তার বললেন আপনি না ডিম খেতে পারেন, এই সাদাটা খাবেন। এটা কিরকম বলতো, আপনি নায়ক সিনেমাটা দেখবেন, উত্তম কুমারের সিনগুলো দেখবেন না, ওগুলো ক্ষতিকর। আপনি নায়ক দেখুন, কোনো অসুবিধা নেই। এইবার আমার দেখো আমার প্রচন্ড অভিমানী লোক, হ্যাঁ, আমার কথা হচ্ছে তোমরা আমাকে মাংস খেতে দেবে না, তোমরা আমাকে মদ্যপান করতে দেবে না, তোমরা আমাকে চিংড়ি কাঁকড়া খেতে দেবে না, বলছো ডিমের সাদাটা খা। আমার ডিমের সাদাও চাই না ভাই, ডিমের সাদাও তোরাই খা, তোরা যারা ভালো আছিস, সুখে আছিস ভাই, ওটা তো তোমার সান্ত্বনা পুরস্কার, ওটা সান্ত্বনা পুরস্কার। এবং দেখো এই যে কিন্তু তুমি কবি মানুষ, তোমার খাদ্যাভ্যাসটা যদি হায়দ্রাবাদের নিজামের মতো হয় এটাও তো না। কিন্তু আমার যেটা সবচাইতে ওই একটা শের ছিল, খুব পুরনো শের, দিল ভি এক জিদ পে আড়া হ্যায় কিসি বাচ্চে কি তরহ, या तो सब कुछ ही इसे चाहिए या कुछ भी नहीं। তো আমি সেই রকমই বিশ্বাসী করি, হয় সব খাবো, না হলে বাবা আমি বৃন্দাবন চলে যাই, আমার কোনো দরকার নেই। কিন্তু এই যে রিপোর্টটা এসছে, এতে যদি 50% ভরসা করা যায়, তাতেও সামনে আমার সুদিন আছে। কারণ আমি যে ডায়েট নিয়ে এখন বেঁচে আছি, সেটা এখানে বললে আজ রাতে আমার করুণায় সমবেদনায় আমি ভরে যাব আমার টেলিফোন, সেটা আমি বলছি না, কিন্তু আমি একটা অদ্ভুত থালা নিয়ে বসি আজকাল। তো আমি আশা করছি যে ভবিষ্যতে 1-1.5 মাসের মধ্যে আমি যদি সব মেনে চলি, অনেক কিছু মানতে হচ্ছে আমাকে, তাহলে আমি একটু ভালো মন্দ অন্তত খেতে পাবো। আর কুসুমের যে মন নাই, সেইটা আমি আবার প্রমাণ করতে পারবো। আর তুমি বলছিলে 46 বছরের বিশ্বাস, সুমন, আমরা দেখেছি আমাদের রাজ্যে 34 বছরের বিশ্বাস ভেঙে পড়ে কি অবস্থা হয়েছে। সুতরাং 46 বছরের বিশ্বাস ভেঙে পড়লে সেটা একটু সামলাতে আমাদের সময় লাগবে। একটা জিনিস সেটা হচ্ছে আমাদের দেশে হয়তো ফুড সিকিউরিটি অ্যাক্ট UPA 2 পাস করেছিল, খাদ্য নিরাপত্তা আইন পাস হয়েছে, কিন্তু খাদ্য স্বাধীনতা তো নেই অন্তত 35-এর পর। সেটা তো ডাক্তারবাবুদের এবং গিন্নিদের নিয়মে বেঁধে রাখা হয়। সেটা তো যখন বিদেশে যাবে ওকে আমরা একটা ক্যাপশন লিখে দেবো যে ইট টু লিভ, ডোন্ট লিভ টু ইট। তো ওই ক্যাপশনটা আমরা ওকে লিখে দেবো।
কিন্তু আবার আমরা আজকের যে আলোচনাটা করছি সুমন, তো আমার মনে হয় যে সেখানে আমরা অন্তত কিন্তু একটু আমাদের একটা সংযত ইঙ্গিত দিতে হবে, একটা সংযত ইঙ্গিত দিতে হবে। এবং এই জিনিসটা এই গত কিছুদিন আগে একটা মোহাম্মদ আলীর পরিস্থিতির সঙ্গে তুলনীয়। হ্যাঁ, মোহাম্মদ আলী যখন 1967-এ ভিয়েতনামে জয়েন করেননি, সেই সময় বলা হয়েছিল তাকে ফায়ারিং স্কোয়াড থেকে আরম্ভ করে গ্যাস চেম্বার প্রত্যেকের অপশন দেওয়া হয়েছিল। আর আজকে আমাদের নিউজ চ্যানেলরা তাকে আমাদের জয়মালায় ভরিয়ে দিচ্ছে যে কেন মোহাম্মদ আলী তার স্পোর্টিং লাইফের 4 বছর নষ্ট করে সেই মানুষটা শেষ হয়ে যেতে পারত সেই 3.5-4 বছরের মধ্যে। এবং আমরা জানি যে পৃথিবীতে মতামত কিভাবে রয়ে, এবং এর পুরোটাই হয়তো বিজ্ঞান নাও হতে পারে। আমাদের রিয়াকশনটাও হয়তো সম্পূর্ণ বৈজ্ঞানিক নয়, আবার অ্যান্টি রিয়াকশনটাও হয়তো সম্পূর্ণ বৈজ্ঞানিক নয়। কিন্তু আমাদের এই যে ডালে ভাতে বেঁচে থাকতে হবে, একটা সাধারণ সুস্থতা দিয়ে বেঁচে থাকতে হবে। তো আমরা একটা এই হই হট্টগোলের মধ্যে আমরা আরেকটু অপেক্ষা করি। আমাদের সমস্ত, আমাদের চিনি হোক, প্রোটিন হোক, কোলেস্ট্রল হোক, অয়েল হোক, সব জিনিসের মধ্যে একটা পরিমিতি বোধের মধ্যে আমরা চলি। এবং দেখা যাক ভবিষ্যতে গাইডলাইন, দেখা যাক আবার কোনো গবেষণা আমাদের মুখে হাসি ফোটায় না হাসি ছিনিয়ে নেয়। আমি ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে অন্তত এইটুকু বুঝলাম যে অবশ্যই একটা ভয়াল দানব নিঃসন্দেহে নয় এই খাবারগুলো। সুতরাং নিয়ন্ত্রণের মধ্যে পরিমিতি বোধ রেখে যদি খাওয়া যায় তাহলে বোধহয় এই দানবকেও পকেটের মধ্যে নিয়ন্ত্রণ করে রাখা যায়। এই বলেই অনুষ্ঠান শেষ করব। অনুষ্ঠান শেষ করতে করতে আপনাদের দেখাবো এই শহরের নানা বিশিষ্টরা যারা বিশেষ করে আশাবাদী, তারা এই রিপোর্ট পেয়ে এবং শুনে কি ভাবছেন। এটা যে আমার কাছে কত বড় আনন্দের খবর আমি বলে বোঝাতে পারবো না। এবং আমার শুধু নয়, আমার মতন হয়তো অনেকেই এই খবরটা শুনে আনন্দ পাবেন যাদের কোলেস্টেরল আছে এবং খেতে ভালোবাসে। আরও কিছু সার্টিফিকেশন কিছু হলে, মানে আমাদের ইন্ডিয়াতে, এটা যেরকম আমেরিকা থেকেও এসেছে, সেটা আমাদের ইন্ডিয়ান যার যে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড, তা সেখান থেকে আসুক এই জিনিসটা, তাহলে আমার মনে হয় যে আরও বেটার হবে। যাদের এই কোলেস্ট্রল প্রবলেমটা থাকে, মোস্ট অফ দ্য পিপল আর ভেরি ফুডি। মানে হয়তো ওই মানে এতদিন ধরে আমরা যেটা ভাবতাম যে ওই খেতে খেতে বেশি হাই কোলেস্ট্রল যুক্ত খাবারগুলো খেতে খেতেই হয়তো ব্লাড কোলেস্ট্রল বেড়ে গেছে। এখন যেহেতু সেটা দুটো আর কানেক্টেড নয়, তাহলে এখন তারা ডেফিনেটলি অনেক নিশ্চিন্তে খেতে পারবেন। তবে এরপর থেকে যখনই এই ধরনের খাবার খাবো যেগুলো এতদিন কোলেস্ট্রলের জন্য বারণ ছিল, সেগুলো মন খুলে খাবো। ডিম খেলে যে কোলেস্ট্রল বাড়বে, বেশি ডিম খেলে শরীর খারাপ হবে, এগুলো বোধহয় একটা মিসকনসেপশন, এটা বোধহয় একটা মিথ, যেটা বোধহয় আমাদের এখন আর সেটা প্রযোজ্য নয়। খাবার দাবারের ওপর রেস্ট্রিকশন অতটা থাকছে না। খাবার থেকে ভয় না পেয়ে ভালোভাবে ওয়ার্কআউট করা উচিত এবং খাবার দাবার খাওয়া উচিত। ভালোই তো। নিবেদন করছে ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে দেশ গড়ে। পাওয়ার্ড বাই হরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম, মজবুত চুল তাই মজবুত কনফিডেন্স। সহযোগী নিবেদক শালিমার শেফ গুড় মশলা, জীবনের আসল স্বাদ। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য। GIS গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভস, ছাত্র থেকে সফল প্রফেশনাল। গগন থার্মেক্স TMT বার, নির্মাণের বাদশা।